দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল সরাসরি ডাক্তারের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। দর্শক, আমরা এই আয়োজনের সমসাময়িক বিভিন্ন রোগ নিয়ে আপনাদেরকে তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ আমরা কথা বলবো যে স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের প্রধান প্রস্তাব ও পরিকল্পনা নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজ আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার শাহ আলী আকবর আশরাফি, সাবেক পরিচালক MIS স্বাস্থ্য অধিদপ্তর, ন্যাশনাল কনসালটেন্ট ইফেক্টিভ গভর্নেন্স। দর্শক, এই মুহূর্তে আমাদের আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারাও বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে যে প্রস্তাব এবং পরিকল্পনা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারেন আমাদের আজকের অতিথিকে। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার, আমিও ভালো আছি। স্যার, আমরা আসলে স্বাস্থ্য খাত নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কিন্তু প্রশ্ন থাকে, এবং বর্তমানে স্যার আমাদের যে স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের প্রস্তাবগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেছেন যে এই বছর বাজেট প্রণয়ন হয়েছে। বাজেটে বর্তমান গভর্নমেন্ট যে প্রথম যে স্টেপটা নিয়েছেন, গত বছরের যে বাজেটটা ছিল তার থেকে প্রায় দ্বিগুণ এখানে এবার রিসোর্স অ্যালোকেট করেছেন। সো স্বাস্থ্য খাতে প্রধান যেটা প্রস্তাব আছে বর্তমান গভর্নমেন্টের, সেটা হলো বাজেটকে আগামী 5 বছরের মধ্যে জিডিপির 5% এখানে রিসোর্সটাকে অ্যালোকেট করবেন। সো এই বছর কিন্তু 1%-এর উপরে এখানে কিন্তু অলরেডি অ্যালোকেট করা হয়েছে স্বাস্থ্য খাতে। সো বাজেটটাকে এখানে ইনক্রিজ করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। ধাপভিত্তিক সংস্কার হবে, রিফর্মস হবে। ধাপভিত্তিক সংস্কার বলতে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, সেই স্টেপগুলো কিন্তু বর্তমান সরকার নিচ্ছেন। তারপর হলো চিকিৎসা ব্যয়টাকে কিভাবে কমানো যায়। আপনারা দেখেছেন যে আমাদের এখন আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেশি, তো সেটাকে স্টেপ বাই স্টেপ কীভাবে কমিয়ে আনা যায়, গভর্নমেন্ট সেইভাবে উদ্যোগগুলো নিচ্ছেন। হেলথ পলিসিটাকে বিমা, যেটাকে বলা হেলথ ইন্স্যুরেন্সটাকে প্রণয়ন করারও বর্তমান গভর্নমেন্টের একটা প্রস্তাবনা রয়েছে। তারপর জটিল রোগের চিকিৎসাগুলো অনেক ব্যয় এখানে ধরেন কিডনি রোগ, কার্ডিয়াক যে ডিজিজগুলো আছে, ক্যান্সার, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু অনেক কস্টলি এই সমস্ত রোগের চিকিৎসা করা। সেখানে গভর্নমেন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ওখানে চলে আসতেছেন যে কিভাবে এখানে সিটিজেনদেরকে গভর্নমেন্ট এই চিকিৎসা ব্যয়টাকে কিভাবে কমিয়ে আনা যায়। আরেকটা হলো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে হেলথটাকে পৌঁছে দেওয়া, বিশেষ করে উপজেলা হেলথ কমপ্লেক্সে, এবং ওখানে মাদের চিকিৎসাটা, শিশুদের চিকিৎসাটা আরেকটু কীভাবে স্ট্রেনদেন করা যায়, শক্তিশালী করা যায়, এবং ওনাদের কাছে দোরগোড়ায় যেন পৌঁছে দেওয়া যায়। এগুলো নিয়ে বেসিক্যালি বর্তমান সরকারের মূল প্রস্তাবনা এই গভর্নমেন্টে রয়েছে আর কি। স্যার, প্রস্তাবনাগুলোর বিষয় কিন্তু স্যার আপনি বাজেটের কথা বলছেন। স্বাস্থ্য খাতে এবারে বাজেটে কি ধরনের পরিবর্তন এসেছে? গত বছর যে পরিমাণ বাজেটটা ছিল, এবার কিন্তু জিডিপি প্রায় বাজেটে প্রায় 1%-এরও বেশি এবার কিন্তু এই স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। তো এখন আমাদের যারা হেলথ ম্যানেজার যারা আছেন, যারা এটাকে ইমপ্লিমেন্ট করবেন, তারা যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে এটা কিন্তু 1 বছরই কিন্তু এখানে অনেক চেঞ্জ এখানে চলে আসবে। সো এখন এনসিডি কর্নারে যদি যান, এনসিডি কর্নারে কিন্তু ওষুধের একটু এখন প্রপারলি কিন্তু পাচ্ছে না। এনসিডি কর্নার, প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্সে একটা করে এনসিডি কর্নার আছে, নন কমিউনিকেবল ডিজিজ কর্নার। সেখানে এই কর্নারগুলোতে যারা কার্ডিয়াক পেশেন্ট আছেন, ডায়াবেটিসের পেশেন্ট আছে, ওনাদের কিন্তু কন্টিনিউয়াসলি ওষুধগুলো খেতে হয়। ডায়াগনোসিস করার পর, ট্রিটমেন্ট করার পর ওনারা ফলো আপে আসেন, এবং ওনাদেরকে কিন্তু ওষুধগুলো উপজেলা হেলথ কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিক থেকে ওনাদেরকে দেওয়া হয়। ওনাদের প্রত্যেকের আবার একটা করে এনসিডি বই আছে, বই অনুসারে ওনাদেরকে সে ওষুধগুলো প্রোভাইড করা হয়। সো এখন কিন্তু গত কয়েক বছর এই কন্টিনিউয়াসলি কিন্তু সেই ওষুধগুলো কিন্তু পাওয়া যেত না। তো এবার যেহেতু সরকার অ্যালোকেট করেছেন, সো এটা কিন্তু এবার হয়তো বা আশা করছি যে এনসিডি কর্নার থেকে সিটিজেনরা ওনাদের কিডনি ডিজিজ হোক, ডায়াবেটিস হোক, হার্ট ডিজিজ হোক, যে কারণেই হোক না কেন, ওনারা হয়তো সেই ওষুধগুলো ওনারা পাবেন। আর আরেকটা দেখেছেন যে গত কয়েক বছর মিজেলসে কোনো ক্যাম্পেইন হয়নি, হামের কোনো ক্যাম্পেইন হয়নি। হামের কিন্তু হামের তো বাংলাদেশে রুটিন ইপিআই প্রোগ্রামে হামের 9 মাস থেকে বাচ্চাদেরকে এই টিকাটা দেওয়া হয়, রুটিন ইমিউনাইজেশন প্রোগ্রামে। কিন্তু তারপরও প্রতি 4 বছর পর পর কিন্তু একবার হামের ক্যাম্পেইন করতে হয়।
এই গত সরকার এবং এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট ওনারা কিন্তু সে হামের ক্যাম্পেইনের উদ্যোগটি কিন্তু নেননি। সো হামের ক্যাম্পেইন উদ্যোগ না নেওয়াতে এবার দেখতেছেন হঠাৎ করে কি পরিমাণে হামের আউটব্রেক হয়েছে এবং কি পরিমাণ হামে আক্রান্ত হয়ে ওনারা বাচ্চারা মারা গিয়েছেন। তো এবার কিন্তু আশা করছি যে যেহেতু বাজেট বেড়েছে। বৃদ্ধি হয়েছে, সো এখন টিকার আর কোনো স্বল্পতা হবে না। শুধু নট অনলি দ্য হাম এবং অন্যান্য যে সমস্ত টিকাগুলো রুটিন ইমিউনাইজেশনে দেওয়া হয় সেগুলোর আর কোনো মানে ক্রাইসিসটা আর হবে না এবং আউটব্রেকগুলো হয়তোবা কমে যাবে ইনশাল্লাহ। স্যার, আপনি কিন্তু আমাদেরকে খুব আশার কথা বললেন যে স্বাস্থ্য খাতে আসলে বাজেটটা পরিবর্তনের কারণে এখন এনসিডি কর্নারে আসলে আগে যেমন ডায়াবেটিস এবং প্রেশারের ওষুধ পাওয়া যেত, এখন Yes. বিভিন্ন রকমের জটিল রোগের চিকিৎসারও ওষুধগুলো পাবে হচ্ছে আমাদের যারা হচ্ছে রুগীরা আছেন। এবং স্যার, আপনি আরেকটি বিষয় বলছিলেন যে হামের যে আউটব্রেক হচ্ছে আমাদের এই বছরের শুরুতে যে আউটব্রেকটা হয়েছে তার পেছনে কিন্তু আপনি কিছু কারণ বলছিলেন। এছাড়া আউটব্রেকের পেছনে আর কোনো কারণ আছে কিনা? আউটব্রেকের মেইন কারণটা হলো যে ক্যাম্পেইন প্রত্যেকেই আমরা কিন্তু আগেও কিন্তু আমরা দেখেছি যে 4 বছর পর বা 5 বছর পর পর রুটিন ইমিউনাইজেশনের পাশাপাশি কিন্তু ক্যাম্পেইন হয়। সেখানে 9 মাস থেকে 15 বছর বয়সী বাচ্চাদেরকে কিন্তু ক্যাম্পেইনের মাধ্যমে নিয়ে এসে ওদেরকে ইমিউনাইজ করা হয়। কিন্তু গত কয়েক বছরে আর কিন্তু এই ক্যাম্পেইনটি হয়নি। না হওয়াতে কিন্তু এবার আউটব্রেকটা হয়েছে। আরেকটা হতে পারে যে সেটা হলো পুষ্টিহীনতা। বাচ্চাদের মধ্যে যাদের ম্যালনারিশড আছেন, পুষ্টিহীনতায় ভুগছেন, তারাও কিন্তু এখানে হামে আক্রান্ত হচ্ছে। সো এখন হাম থেকে বাঁচতে হলে টিকাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তারপর হলো পুষ্টিটাও অবশ্যই বাচ্চারা যেন ফুললি যেন নারিশ থাকে। আরেকটা হলো বাচ্চাদেরকে কিন্তু পূর্ণ 2 বছর মানে ব্রেস্ট ফিড করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ব্রেস্ট ফিডিংটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সো অ্যাওয়ারনেসটা একটা ইম্পর্টেন্ট যে বাচ্চাদেরকে প্রথম 2 বছর ফুললি ব্রেস্ট ফিড করা, 6 মাস তো অবশ্যই এবং তার পাশাপাশি 6 মাসের পর ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়া। আর আরেকটা হলো বাচ্চাদেরকে সময় মতো 9 মাস বয়সে বাচ্চাদেরকে হামের টিকাটি দেওয়া। আরেকটা হলো রেগুলার বেসিসে হামের ক্যাম্পেইনগুলো করা। সো এইগুলো যদি করা যায় তাহলে কিন্তু এই হামে এবার দেখেছেন যে হামে কনফার্ম কেস কিন্তু মারা গিয়েছে প্রায় 99 জন কনফার্ম কেস। আরেকটা বলা হয় যে হামে উপসর্গ নিয়ে। উপসর্গতে গতকাল পর্যন্ত যদি আপনারা কাউন্ট করেন দেখবেন 826 জন মারা গিয়েছে হাম লাইক উপসর্গ নিয়ে। হ্যাঁ, যে হামের যে 3টা যে মানে লক্ষণগুলো আছে সেই লক্ষণ দেখে বলা হয়েছে যে হামের উপসর্গ। আরেকটা হলো হামে কনফার্ম কেস, তার মানে তার কাছ থেকে ব্লাড নেওয়া হয়েছে। আইপিএইচে একমাত্র ল্যাব আছে যেখান থেকে এই পরীক্ষাটি করা হয় সরকারি পর্যায়ে, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাব। এটা WHO অ্যাক্রিডিটেড একটা ল্যাব। সেই ল্যাব থেকে যখন কনফার্ম যেটা হয় সেটাকে বলা হচ্ছে যে কনফার্ম কেস। সো কনফার্ম কেস কিন্তু অনেকগুলো আছে, তার মধ্যে 99 জন গতকাল পর্যন্ত বলা যাচ্ছে যে 99 জন হামে কনফার্ম, যারা হামে ওনারা বাচ্চারা মারা গিয়েছে। সো 99 জন এটা কিন্তু মার্চের 15 তারিখ থেকে শুরু করে গতকালকে হলো 20 তারিখ, 20 অগাস্ট পর্যন্ত এই তথ্যটি। তো এরকম আরও হয়তো এক্সপায়ার করেছে, ওনারা হয়তো হামের ইয়াটা নেওয়া হয়নি, রক্তটি নেওয়া হয়নি, স্যাম্পলটি নেওয়া হয়নি এবং সেটা আমাদের ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাব যে আছে ল্যাবে হয়তো পৌঁছেনি। তো যার কারণে আমরা কিন্তু কনফার্ম করে বলতে পারছি না যে এই সংখ্যাটি কিন্তু আরও বেশি হতে পারে। সো 99টি বাচ্চা মারা যাওয়া হামে কনফার্ম কেস, এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা দুঃখজনক। সো কেন এটা হবে? যেখানে আমার টিকা আছে, টিকাটা আমি যদি ক্যাম্পেইনটা করতাম 2024-25-এ যদি ক্যাম্পেইন হইতো তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না। এবং অলরেডি এবং গতকালকে যদি আপনারা প্রেস লিস্টটা দেখবেন যে 826 জন হামলায় এই উপসর্গ নিয়ে বাচ্চা মারা গিয়েছে, প্লাস 826 প্লাস 99, আপনি যদি কাউন্ট করেন 925 জন বাচ্চা যারা হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। স্যার, যে রোগটাকে আমরা প্রিভেন্ট করতে পারি সেই রোগে কেন আমাদের বাচ্চারা মারা যাবে? স্যার, 925 জনের বাচ্চার একটা ডাটা কিন্তু আপনি এর মধ্যে বললেন যে হাম রোগে আক্রান্ত হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে। স্যার, একটা বিষয় কিন্তু আপনি এর মধ্যে বলছিলেন যে 9 মাস এবং 15 মাসে যেই টিকাটা দেওয়া হতো সেই টিকাটা আসলে মাঝে যেহেতু ক্যাম্পেইনের কারণে অনেক বাচ্চাই হচ্ছে লস হয়ে যাওয়ার কারণে এই হামে আক্রান্ত হয়েছে। যে বাচ্চাগুলোর আসলে 15 মাস কমপ্লিট হয়ে গেছে বা যাদের 9 মাস হয়নি সেই বাচ্চাদের আসলে টিকা কার্যক্রমের মধ্যে কিভাবে সম্পৃক্ত করছেন?
এখন রুটিন ইমিউনাইজেশনে যে প্রোগ্রামটি আছে, প্রোগ্রামে বলা আছে যে ৯ মাস বয়সের বাচ্চাকে এমআর টিকা দেওয়া হয়, হামের টিকা। আর ৯ মাসের আগে কিন্তু বাংলাদেশে সেই শিডিউলটি নেই। তো গভর্নমেন্ট এখন হয়তো চিন্তা করবে যে যেহেতু ৯ মাসের আগেও বাচ্চারা হামে আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হয়ে কয়েকজন বাচ্চা মারাও গিয়েছেন। তো সেই স্ট্যাটিস্টিক্সটি আমাদের ইপিআই প্রোগ্রামের কাছে আছে এবং আইপিএইচ যেটা ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, ওনাদের যে ল্যাবটি আছে ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস ল্যাব, যেটা আমি আবারও বলেছি যে WHO অ্যাক্রিডিটেড একমাত্র ল্যাবই আছে এটা, এবং এটা গভর্নমেন্ট পর্যায়ে আছে। তো সেখানে ওনাদের কাছে স্ট্যাটিস্টিক্স আছে। গভর্নমেন্ট হয়তো তখন চিন্তা করতে পারে যে ৯ মাসের আগে বাচ্চাদেরকে হামের টিকার মধ্যে ইনক্লুড করবে কিনা। পৃথিবীর অন্যান্য কান্ট্রিতেও আছে, ৬ মাস পরেও কিন্তু হামের টিকাটি দেওয়া হচ্ছে। তো বাংলাদেশ গভর্নমেন্টের যে আগে থেকে যে স্ট্র্যাটেজিটা আছে সেটা ৯ মাস অ্যান্ড অনওয়ার্ডস যে হামের টিকাটি দেওয়া হবে। স্যার, টিকার প্রসঙ্গে যেহেতু কথা বলছিলাম, গতকাল থেকে কলেরা টিকা কিন্তু কার্যক্রম শুরু হবে। এই কলেরা টিকার বিষয়টা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। গতকাল এটা উদ্বোধন হয়েছে সিটি কর্পোরেশনে, ঢাকা সিটি কর্পোরেশনে, সাউথে, নর্থে ২ জায়গায় উদ্বোধন হয়েছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু প্রাইম মিনিস্টার ফর হেলথ ওনারা গিয়ে এটা উদ্বোধন করেছেন, এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিকল্পনা উন্নয়ন এবং প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণের যিনি পরিচালক এবং ইপিআই প্রোগ্রামে যারা আছেন এবং আইসিডিডিআরবি, আইএফআরসি, WHO, ইউনিসেফ যারা আছেন সবাই উপস্থিতিতে এই দুটি প্রতিষ্ঠানে কালকে এটা উদ্বোধন হয়েছে, এবং আগামীকাল থেকে এটা বাংলাদেশ এটা আমাদের ন্যাশনাল কলেরা কন্ট্রোল একটা প্ল্যান আছে সরকারের। এটা মাল্টি ইয়ার প্ল্যান, ৫ বছর। এই বছর প্রায় ৫১ লক্ষ সিটিজেনকে এই কলেরা ভ্যাকসিনটি খাওয়ানো হবে। এটাকে বলা হচ্ছে পিওসিবি, প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে এবার ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, নর্থ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কিছু কিছু এলাকায় যেখানে ডায়রিয়ার প্রকোপ বেশি এবং এখানে সার্ভেলেন্সের মাধ্যমে যেখানে কলেরা কেসগুলো বেশি পাওয়া গিয়েছে, তো সেই সমস্ত এলাকাতে এই প্রিভেন্টিভ কলেরা ভ্যাকসিনের কার্যক্রমটি নেওয়া হয়েছে। তো সরকার এটা প্ল্যান আছে যে আগামী ৫ বছরে ১৪৪টি এলাকায় উপজেলা পর্যায়ে এই কলেরা ভ্যাকসিনটি খাওয়ানো হবে, যেটাকে বলা হচ্ছে পিওসিবি, প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন। এখানে গ্যাবি সাপোর্ট দিচ্ছেন, ভ্যাকসিনের সাপোর্ট, আইএফআরসি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য রেড ক্রস অ্যান্ড দ্য রেড ক্রিসেন্ট, ওনারা সাপোর্ট দিচ্ছেন, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন। তারপর ইউনিসেফ আছে, WHO আছে, স্বাস্থ্য অধিদপ্তরের এখানে ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম থেকে বেসিক্যালি এটাকে কোঅর্ডিনেট করা হচ্ছে। আর এই যে ৫১ লক্ষ সিটিজেনকে যে করোনার ভ্যাকসিনটি খাওয়ানো হবে, আমরা এটা চাচ্ছিলাম যে বেসিক্যালি ভ্যাক্স ইপিআই নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে রেজিস্ট্রেশন করে যদি ওনারা ভ্যাকসিনটি নেন, কারণ এটা ফার্স্ট ডোজ আছে, সেকেন্ড ডোজ আছে। আমরা ভ্যাক্স ইপিআইতে আগে যে ক্যাম্পেইনগুলো করেছি সেটা হলো একটি ডোজ, সিঙ্গেল ডোজ, কিন্তু এখানে ২টা ডোজ হওয়াতে ২৮ দিন পরে তাকে আবার সেকেন্ড ডোজটি নিতে হবে। তো সিটিজেনকে কীভাবে আইডেন্টিফাই করা যাবে, এই জন্য ভ্যাক্সিপি একটা প্ল্যাটফর্ম রাখা আছে, সেখানে ওনারা ওনাদের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে অথবা যার বয়স ১৮ বছর উপরে হবে এনআইডি দিয়ে ওনারা কিন্তু ভ্যাক্সিপিতে রেজিস্ট্রেশন করে ওনারা কিন্তু সেই টিকাটা ওনারা নিতে পারেন। এবং এটা অলরেডি ভ্যাক্সিপিতে রেজিস্ট্রেশনটি আরম্ভ হয়েছে। এটা গত সপ্তাহে প্রায় ১ সপ্তাহ উপরে হয়ে গেছে। এটাকে স্বাস্থ্য অধিদপ্তরের আমার শাখা থেকে এটাকে ওপেন করে দেওয়া হয়েছে। সো এই যে কয়টি এলাকার কথা বললাম, ওখানকার যারা অধিবাসী আছেন ওনারা ভ্যাক্সিপিতে ঢুকে ওনারা কিন্তু রেজিস্ট্রেশন করে ওনারা সেন্টারে গিয়ে টিকাটি নিতে পারবেন। বর্তমানে স্বাস্থ্য খাতে আসলে সরকার কি ধরনের প্রস্তাবনা নিয়েছেন সেই বিষয়ে বলছিলাম। এরই মধ্যে স্যার, হেলথ কার্ড একটি কার্ডের কথা কিন্তু শোনা যাচ্ছে। এই হেলথ কার্ডটা কিভাবে তৈরি হচ্ছে এবং ঠিক কত পরিমাণ হেলথ কার্ড আসলে তৈরি হয়েছে? একটা প্রস্তাবনা আছে যে জনগণকে ই হেলথ কার্ড প্রদান করা হবে। সো ই হেলথ কার্ড প্রদান করার জন্য যেটি প্রথমেই প্রয়োজন সেটা হলো হেলথ আইডি, কারণ বেসড অন দ্য হেলথ আইডি সেখানে ই হেলথ কার্ডটি তৈরি হবে। এবং হেলথ আইডিটা তৈরি হচ্ছে বেসিক্যালি ১৮ বছরের নিচে যদি কেউ হয় তাহলে তাকে জন্ম নিবন্ধন নাম্বার থেকে আমরা সেই তথ্যগুলো নিয়ে আসতেছি। সো সেইভাবে জন্ম নিবন্ধনের সঙ্গে এপিআই করা আছে। সো সেখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি দিলে, তার ডেট অফ বার্থটি দিলে অটোমেটিকলি সেখান থেকে ইনফরমেশনগুলো চলে আসে। তো বেসড অন দিস সেখান থেকে একটা হেলথ আইডি জেনারেট হচ্ছে। তো সেটা আপনারা দেখবেন যে
23-24 যখন এসপিবি ক্যাম্পেইনটা শুরু হয়, যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য যেই ভ্যাকসিনটি দেওয়া হয়, এসপিবি ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের সময় কিন্তু সরকার বলে দিয়েছিল যে 10 থেকে 14 বছর বয়সী কিশোরীদেরকে এই ভ্যাকসিনটি দিতে হবে। তো তখন কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর প্রথম উদ্যোগটি নিয়েছে যে কিভাবে তার এজটাকে আমরা ডিমার্কেট করতে পারবো। সো এই যে ডিমার্কেট করার জন্য যেহেতু এটা বাচ্চাদের, তখন এটাকে লোকাল গভর্নমেন্ট ডিভিশনের যে বার্থ অ্যান্ড ডেথ রেশিও ইনফরমেশন সিস্টেম আছে, সেই সিস্টেমের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের যে সিস্টেম আছে সেটার সাথে ইনকর্পোরেট করে যে প্ল্যাটফর্মটি তৈরি করা হচ্ছে সেটা হলো ভ্যাকসিপিআই। তো ওই 23-24 যে দুবার ক্যাম্পেইনে প্রায় 54 লক্ষর উপরে কিশোরীকে ভ্যাকসিনেট করা হয়েছে এবং তাদের তথ্যটি আছে এবং অলরেডি তাদের কিন্তু একটা হেলথ আইডি জেনারেট হয়ে গিয়েছে। তো স্বাস্থ্য অধিদপ্তর আরও কিছু কিছু প্রোগ্রাম আছে, সেখান থেকেও কিন্তু হেলথ আইডিগুলো তৈরি হচ্ছে। এরপরে টিসিবি ক্যাম্পেইন হলো টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন ক্যাম্পেইন, সেখানেও কিন্তু বাচ্চাদেরকে টিকাটি দেওয়া হয়েছে। তো সেখানেও কিন্তু তারা ভ্যাকসিপিআর মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা নিয়েছে এবং ওনাদেরও কিন্তু হেলথ আইডিটি তৈরি হয়ে গেছে। আরেকটি একটা কার্যক্রম এখন বর্তমানে চলছে, সেটা হলো সরকারি হাসপাতালগুলোতে অলমোস্ট 19টি হসপিটালে আপনার ঘরে বসে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারবেন। আপনার আইদার আপনার এনআইডি দিয়ে অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আপনি এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন এবং আপনার পেমেন্টটাও কিন্তু আউটডোরের যে টিকিটের যে পেমেন্টটি আছে সেই পেমেন্টটিও কিন্তু আপনি ঘরে বসেই দিতে পারবেন। সো আপনাকে কিন্তু এখন যে হসপিটালগুলোতে এই কার্যক্রমটি চলছে সেখানে কিন্তু লাইনে গিয়ে আপনাকে আউটডোরে বহির বিভাগে আপনাকে কিন্তু আর টিকিট কাটতে হবে না। তো এটা একটা অ্যাডভান্টেজ। যেমন আপনি যদি যান এখন আউটডোরে, আপনি যদি আগামীকালকে সকালে যদি আউটডোরে যান, গিয়ে দেখবেন যে কত লম্বা লাইন। তো সেখানে সেটা যদি আপনাকে লাইফটা ইজি করার জন্য কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এই এই অপরচুনিটি নিয়ে আসছে, সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট। সো অ্যাপয়েন্টমেন্ট যারা নিচ্ছে তাদেরও কিন্তু হেলথ আইডি এগুলো তৈরি হচ্ছে। সো এইভাবে কিন্তু মোটামুটি 1,43,00,000 উপরে কিন্তু অলরেডি হেলথ আইডি তৈরি হয়ে গেছে। এখন সরকার এখান থেকে হেলথ কার্ডগুলো দিবেন। সো বেসড অন দিস এখন কিন্তু সরকার এখান থেকে হয়তো হেলথ কার্ডগুলো ওনারা তৈরি করে ওনারা দিবেন। এবং হেলথ কার্ডের জন্য হেলথ কার্ডের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে আপনার এখানে হেলথ প্রোফাইলগুলো তৈরি হবে এবং আপনি এক হসপিটাল থেকে আরেক হসপিটালে যখন আপনাকে রেফার করা হবে, তখন কিন্তু যে হসপিটাল থেকে রেফার করা হলো, আপনি যে হসপিটালে আসলেন সেই হসপিটালে যদি আপনার হেলথ কার্ডটি থাকে, তাহলে আপনার ইনফরমেশনগুলো কিন্তু ওই হসপিটালে যিনি চিকিৎসক আছেন উনি কিন্তু দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি কনসেন্ট নিয়ে কিন্তু উনি দেখবেন যে আপনার প্রিভিয়াস হিস্ট্রিগুলো কী। সেজন্য ওনার কিন্তু ডিসিশন নিতে ম্যানেজ করতে কিন্তু ওনার জন্য ইজি হবে। আজকাল যেমন আমরা কি করি, আগের যে প্রেসক্রিপশনটি আছে সেটা আমরা হারিয়ে ফেলি, ল্যাব রেজাল্টগুলো আছে সেগুলো হারিয়ে ফেলি, মনে থাকে না কোথায় রাখছি না রাখছি। কিন্তু হেলথ কার্ডটি যখন প্রবর্তন হবে তখন কিন্তু সব কিছু কিন্তু আপনার প্রোফাইলে এটা থাকবে। সো এটা একটা বিরাট একটা অ্যাডভান্টেজ এবং এই সরকার কিন্তু সেই উদ্যোগটি কিন্তু নিয়েছেন যে জনগণকে হেলথ কার্ডগুলো দিবেন। হেলথ কার্ডের জন্য যে ধরনের ব্যাকএন্ডে যে কাজগুলো আছে সেই কাজগুলো হয়তো ওনারা এখন করছেন। মানে রোগীর সার্বিক প্রোফাইলটাই হচ্ছে প্রোফাইলটা তো হেলথ প্রোফাইল, ডাটাবেসে ইয়েস, ডাটাবেস ইনকর্পোরেট এবং থাকবে। সেখান থেকেই জি, হচ্ছে জি। আমরা এটা হলো পরবর্তী বিভিন্ন চিকিৎসা দিতে হসপিটাল, পারবো। সরকারি যতগুলো হসপিটাল আছে, এক হসপিটাল থেকে আরেক হসপিটাল। আপনি যদি উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল আপনাকে রেফার করে, ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে যদি মেডিকেল কলেজে রেফার করে, অথবা মেডিকেল হসপিটাল থেকে যদি আপনাকে ন্যাশনাল ইনস্টিটিউটে যদি রেফার করে, তো যেখানে যে চিকিৎসক আছেন ওনারা কিন্তু এই আপনার প্রোফাইলগুলো দেখবেন এবং এটা ওনাদের ডিসিশন নিতে সুবিধা হবে এবং পেশেন্টটাকে তখন কিন্তু গভর্নমেন্ট ট্র্যাক করতে পারবেন যে অ্যাকচুয়ালি তার ইমপ্রুভমেন্টটা প্রপারলি হচ্ছে কিনা। তো এটাও কিন্তু ওই যে বলা হয়েছিল যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে পৌঁছে দিবেন সেবাটি, স্বাস্থ্য সেবাটি, তো সেটাও কিন্তু ওখানে কিন্তু হেল্প করবে। সো সিটিজেনকে কিন্তু তখন হেলথ ডিপার্টমেন্ট ওনারা কিন্তু ট্র্যাক করতে পারবেন মানে প্রপারলি। উপজেলা থেকে শুরু করে আমাদের একদম বিভাগীয় জি, পর্যায়ে জি, আমরা জি, একটা বিভাগীয়। রোগীর পুরো জি, প্রোফাইলটা জি, জি, পাচ্ছি জি, জি, এবং তাতে হচ্ছে চিকিৎসা সেবাটাও জি, খুব দ্রুত হচ্ছে। জি, জি, জি। স্যার, অনেক সময় তো দেখা যায় প্রাইভেট সেক্টরে অনেক রোগীরা যায়, তাদের কোনো সুবিধা আছে কিনা এই হেলথ ইয়েস, কার্ডের মাধ্যমে? হেলথ কার্ড কিন্তু শুধু যে পাবলিক হসপিটাল তা কিন্তু না, পাবলিক প্রাইভেট প্রত্যেকটি হসপিটালই এটা কানেক্টেড থাকবে। বীমার কথা বলা হয়েছে, স্বাস্থ্য বীমার কথা। প্রাইভেট হসপিটাল যদি ওনাকে যদি ইয়েটা দেন, উনি যদি ওখান থেকে চিকিৎসাটি নেন, তাহলে ওই বীমার আওতায় কিন্তু ওই প্রাইভেট হসপিটালকে তখন গভর্নমেন্ট ওইটাকে প্রোভাইড করবেন। সো এইভাবে কিন্তু সিটিজেনের কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচারের কথা যেটা আমি প্রথমেই বললাম সেটা কিন্তু কমে আসবে। এখন যদি আমি একটা হসপিটালে গেলাম, চিকিৎসা নিলাম, পরবর্তীতে আমি আরও একটু ভালো চিকিৎসা নেওয়ার জন্য যদি অন্য কোনো প্রাইভেট হসপিটালে যদি যাই, তা সেখানে কিন্তু আমার কিন্তু আউট অফ পকেট অনেক বেশি হয়ে যাবে। তো সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় এসে সেখানে গভর্নমেন্ট সিটিজেনকে তার আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেন কম হয় সেখানে গভর্নমেন্ট কন্ট্রিবিউট করবেন।
স্যার, আমরা প্রায় শেষের দিকে, কিন্তু একটু জানতে চাই যে বিগত বছর 2 বছরে কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ একটু কম এসেছে, তার পেছনে কারণ কি একটু একটু সংক্ষিপ্তভাবে কম না, জানতে চাই। অনেক কম। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রথমেই যে কাজটি করেছে, আমাদের এখানে অপারেশনাল প্ল্যান ছিল স্বাস্থ্য খাতে। প্রত্যেক ৫ বছরের জন্য ফিক্সড একটা প্ল্যান থাকতো। প্ল্যান অনুসারে অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর বা পরিকল্পনা অধিদপ্তর ওনারা অপারেশনাল প্ল্যান অনুযায়ী ওনাদের আগামী ৫ বছর ওনারা কী কাজ করবেন সবকিছু কিন্তু ওখানে একদম বলা ছিল। বাজেট বলা ছিল। সবগুলো বাজেটই কিন্তু সেখানে ওনাদের কাছে চলে আসতো। কিন্তু জুন ২০২৪-এর পর যখন অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আসলেন, আসার পর ওনারা কোনো কিছু চিন্তা না করে হুট করে ওনারা অপারেশন প্ল্যানটি বন্ধ করে দিলেন। ওনার যদি অ্যাটলিস্ট এক্সিট প্ল্যানটাও যদি থাকতো যে আগামী ২ বছর এইভাবে চলবে, অপারেশন প্ল্যান যেইভাবে আছে সেইভাবে ওনাদেরকে বরাদ্দ দিয়ে তারপরে এক্সিট প্ল্যান যদি রাখতেন, সেটা ওনারা না করে ওনারা হুট করে এটাকে অপারেশন প্ল্যানটাকে ওনারা বন্ধ করে দিলেন। যেটাকে আমরা বলা হচ্ছিল হেলথ নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম, HNNPs, যেটা অপারেশন প্ল্যান, সেটার আলোকে কিন্তু গত ২৪শে জুন ২০২৪-এর জুন পর্যন্ত এই প্রোগ্রামটি ছিল। কিন্তু জুলাই থেকে এই প্রোগ্রামটিকে কীভাবে এক্সিট হবে সেটাও কিন্তু একটা কাজ কিন্তু হচ্ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এসে সেটা হুট করে বন্ধ করে দিলেন, বললেন যে গভর্নমেন্ট টোটালটা ওনারশিপটা নিবে। কিন্তু এই কাজ করতে গিয়ে দেখা গেছে যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। আপনার উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারদেরকে চলাচলের জন্য ওনাদেরকে একটা ভেহিক্যাল দেওয়া হয়েছিল। সবগুলো ভেহিক্যাল কিন্তু যেহেতু অপারেশন প্ল্যান নেই, আউটসোর্সিংয়ে কোনো টাকা নেই, ড্রাইভার সাহেবদের কিন্তু কোনো বেতন দেওয়া হচ্ছে না। এমআই স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে প্রায় ১২০টি হসপিটালে অটোমেশন ছিল, অটোমেশনগুলো সবগুলো বন্ধ হয়ে গেছে। উপজেলা হেলথ কমপ্লেক্সে ইউচিপিদের জন্য যেই বাহনটি ছিল, বাহনটি কিন্তু ২ বছর যাবৎ বসে আছে। তারপর হসপিটাল অটোমেশনগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের ২৫২টি ফেসিলিটির সাথে টেলিমেডিসিন কার্যক্রম ছিল। তার মধ্যে ২০০টির উপরে উপজেলা হেলথ কমপ্লেক্সে টেলিমেডিসিন কার্যক্রমটি বন্ধ হয়ে গেছে। যেহেতু অপারেশন প্ল্যানটি নাই, কোনো বরাদ্দ নাই, এই যে হঠাৎ করে যে এই যে প্রবলেমটি হয়ে গেল, এটা কিন্তু একটা আমাদের জন্য বড় একটা ড্রব্যাক আমরা বলতে পারি। ড্রব্যাক। আরেকটা হলো আগের গভর্নমেন্ট দেখবেন যে শুধু বিল্ডিং করেছে, কিন্তু বিল্ডিং করে বিল্ডিংয়ের জন্য যে লোকবল লাগবে সেইভাবে কোনো প্ল্যান করে নেই। আপনারা বিভিন্ন রোডের পাশে দেখবেন যে ওখানে সেন্টারগুলো করা হয়েছে অ্যাক্সিডেন্টকে কমানোর জন্য বা সার্ভিসটি দেওয়ার জন্য ট্রমা সেন্টারগুলো করা হয়েছে। শুধু বিল্ডিং করে রাখা হয়েছে, কিন্তু ট্রমা সেন্টারের জন্য যে অর্থোপেডিশিয়ান, আইসিইউ সাপোর্ট, এসডিও সাপোর্ট, ব্লাড ট্রান্সফিউশন সাপোর্ট, এগুলো যে লাগবে, সাপোর্ট লাগবে, লোকবল লাগবে, এগুলো কিন্তু কিছুই করা হয়নি। এই গভর্নমেন্ট এসে কিন্তু ইনিশিয়ালি কিন্তু ওনারা যে উদ্যোগটি নিয়েছেন, ওনারা গত কয়েকদিন আগেও কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে ৫,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, ২,৫০০ নার্স নিয়োগ দেওয়া হবে, ২,৫০০ ২,৫০০ টেকনিশিয়ান নিয়োগ দেওয়া। উনি কিন্তু বারবারই বলছেন এবং সেইভাবেই কিন্তু কাজগুলো চলছে। আর আরেকটি বলা হয়েছে যে প্রান্তিক জনগোষ্ঠীকে যেন আমরা প্রপারলি সরকার যেন চিকিৎসা সেবাটা দেওয়া যায়, সেই জন্য সেই ১ খাতে। লক্ষ কর্মী নিয়োগ দিবেন। তো এই যে ইনিশিয়েটিভগুলো, এটা কিন্তু বিগত সরকারগুলো কিন্তু এটা করেননি। না করাতে কিন্তু এখন আমাদের মানে হসপিটালগুলোতে লোক বলে খুবই স্বল্পতা দেখা দিচ্ছে। প্রচুর পেশেন্ট, তা কিন্তু লোক বলতে মানে আগের মতোই, মানে কিন্তু আমরা আশা করছি স্যার, ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমাদের অবশ্যই, বর্তমান সরকার অবশ্যই হচ্ছে লোকবল বিভাগের লোকবল মাধ্যমে দিবেন এবং স্বাস্থ্য খাতের পরিবর্তন আনবে। পরিবর্তন আনবে। ধন্যবাদ স্যার আমাদের সাথে ধন্যবাদ সংযুক্ত আপনাকেও। হওয়ার জন্য। জি, দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।